চ্যালেঞ্জ হলেও একই দিনে করতে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিলের পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ জানালেন অর্থ উপদেষ্টা। জোরে সোরে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিগত সময়ে নিজেরাই ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, অভিযোগ বিএনপির। বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপন চায় জামাত। রাজনৈতিক কলুষতা দূর করার আহ্বান এনসিপির। ডিজিটাল আইনে ঝুলে থাকা মামলা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ। অনলাইনে পারিবারিক মামলার বিচারে পারিবারিক আদালত চালু, কমবে মামলা জট, ভোগান্তি কমার আশা। রংপুরে 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিনেই হবে ভার্চুয়ালি হাজিরা আবেদনের শুনানিও। এবং ভূমিকম্প প্রবণ অঞ্চল ঘিরে আগাম প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞের। রাষ্ট্রের সক্ষমতা নিরূপণ করে পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের বৈঠক আজ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। শুরুতেই চট্টগ্রামে আগুনের খবর। চট্টগ্রামের কদমতলীতে কম্বলের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। এই কদমতলী এলাকাটি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ধরনের গোডাউন এখানে রয়েছে। যে ভবনটিতে এখানে আগুন লেগেছে সেই ভবনে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, বিভিন্ন ধরনের গোডাউন ছিল। এখানে যে কম্বলের গোডাউনে কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে ঠিক 12:30 থেকে 1টার মধ্যে। এবং এরপরেই আমরা দেখেছি প্রথমে এলাকাবাসী কিংবা এখানে দোকানদার যারা রয়েছে, কারখানার বা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী কর্মচারী যারা রয়েছে, তারা কিন্তু সবার আগে ছুটে এসেছেন যাতে এখানে আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে, আগুন যাতে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং এরপরেই আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়। পার্শ্ববর্তী যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল সবাই কিন্তু দ্রুততার সাথে এখানে এসেছেন। বিশেষ করে নন্দনকানন ফায়ার সার্ভিস, আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবাই ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। আসলে মূলত যে বিষয়টি, আসলে শীতকাল আসলে চট্টগ্রাম যেহেতু বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, আমরা বিভিন্ন সময় দেখি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুদিন আগে কিন্তু আমরা এখানে দেখেছিলাম চট্টগ্রাম ডিপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজকে এই যে কম্বলের যে কারখানা, সেই কম্বলের যে আসলে গোডাউন, সে হ্যাঁ কম্বলের যে গোডাউন, সেই বিষয়টি আমরা আসলে গোডাউন থেকে লেগেছে আগুনের সূত্রপাত হচ্ছে। কি কারণে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু আসলে এখন বলা যাচ্ছে না। তবে অনেকে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে, বা অন্য যে বিষয়টি সেটি যখন ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে তারা দেখবে, তখন তারা হয়তো বলবে যে কি কারণে আসলে এই আগুন লেগেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যিনি ছিলেন এখানকার ব্যবসায়ী বা যার প্রতিষ্ঠান, তার সাথে কথা বলেছি। আপনার কি কি জিনিস ছিল এখানে? আমার প্রতিষ্ঠান আমি এমনি দেখতে আসছি, পরে ডিটেলস আপনাদেরকে জানাবে, এখন কনফার্ম না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে আনিয়েছে। সবার আগে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন, তারা সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে ছুটে এসেছেন। এবং আমরা বিভিন্ন সময় দেখি চট্টগ্রামের যে কদমতলী এলাকাটি, এখানে আসলে এটি একটি ঘিঞ্জিপূর্ণ এলাকা। এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ট্রান্সপোর্ট এজেন্সি রয়েছে, বিভিন্ন ধরনের গোডাউন রয়েছে, পাশাপাশি লাগানো কিন্তু একটি ভবনও কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যখন কোনো কারণে এখানে আসলে আগুনের সূত্রপাত হয় কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন আসলে সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ একটি ভবন থেকে যদি আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে কিংবা গোডাউনগুলো রয়েছে কিংবা যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা থেকেই যায়। সেই ক্ষেত্রে আজকে যখন এই যে কম্বলের যে গোডাউন রয়েছে, এখানে যখন আগুন লাগার পরে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা সবার আগে তারা ছুটে এসেছেন। এখানকার যারা এলাকাবাসী ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু এক মুহূর্তে আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে পুরোপুরি যখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন বেশ কয়েকটি বিষয় জানা যাবে। এখানে কত পরিমাণ গোডাউনে মালামাল ছিল, কতগুলো কম্বল ছিল, কম্বল ছাড়া অন্য কোনো জিনিস ছিল কি না। তবে আমরা যতটুকু দেখছি কম্বল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে তারা পানি ছিটাচ্ছে। আমরা দেখছি ভবনের যে অপর পাশ থেকে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আগুনের যে শিখা, লেলিহান শিখা, সেটি কিন্তু দেখা যাচ্ছে। কাচের জানলা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। সেই আগুন কিন্তু এখনো কিন্তু পুরোপুরি
নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং এই মুহূর্তে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আগুন যাতে বাইরে যেতে না পারে, যে ভবনটির মধ্যে বা যে রুমের মধ্যে আগুনটি আবদ্ধ রয়েছে সেখানের মধ্যেই আগুনটিকে আটকে রাখা, সেটি এখন মূলত ফায়ার সার্ভিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা সেই বিষয়টি কিন্তু নজর দিচ্ছে। এমনটি আমরা দেখছি যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে তখন যখন আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলবো তখন হয়তো আমরা বলতে পারবো কী কারণে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে বা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন বা আরব প্রতিষ্ঠান রয়েছে তারা বলছেন এখানে আরো বিভিন্ন দিক থেকে যদি দ্রুততার সাথে পানি মারা হয় তাহলে হয়তো আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তারা সেই দাবিটুকু করছেন যাতে ফায়ার সার্ভিসের আরো বেশি ইউনিট বাড়ানো যায়, যাতে আগুন দ্রুত অন্যদিকে ছড়িয়ে পড়তে না পারে, অন্য প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সেই দাবিটুকু কিন্তু তারা করছে ফায়ার সার্ভিসের পক্ষে, যাতে আরো বেশ কয়েকটি ইউনিট এসে দ্রুততার সাথে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে যেটি বলছিলাম ঠিক 12:30 থেকে আসলে এই আগুন নিয়ন্ত্রণের আগুন লাগার ঘটনা ঘটে এবং এর পরেই আমরা দেখেছি পরিমাণ পানি প্রথমে এলাকাবাসী এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেন, কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন তারা সবার আগে কিন্তু ছুটে আসেন। এরপর আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আমরা দেখছি বিভিন্ন দিক থেকে কিন্তু আসলে পানি ছিটানো হচ্ছে যাতে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যেহেতু ভেতরে কম্বল রয়েছে, সেই কম্বলের কারণে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে বা পার্শ্ববর্তী যে রুমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যাতে আগুন পুরো ভবনটিতে আর ছড়িয়ে পড়তে না পারে, এখন আমরা দেখছি সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে বলা যায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো কী কারণে আসলে এই আগুনের সূত্রপাত হয়েছে, কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, ভেতরে কী পরিমাণ জিনিস ছিল, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সব বিষয় কিন্তু আমরা জানাতে পারবো যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন। তবে এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখছি, আসলে চট্টগ্রামে বিভিন্ন সময় কিন্তু আমরা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, প্রাণহানির ঘটনা আমরা দেখেছি, আমরা বিএম ডিপোর ঘটনা জানি। সেই বিএম ডিপোর ঘটনা মানুষের মনে কিন্তু এখনো রয়ে গেছে, যেখানে প্রায় 50-এর বেশি মানুষের মৃত্যু ঘটেছিল। সীমা পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা আমরা জানি। কিছুদিন আগে চট্টগ্রামের রিপিদের এলাকায় আমরা দেখেছিলাম একটি পোশাক কারখানার প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 2 দিন ধরে কিন্তু সেখানে আগুন জ্বলেছে এবং সেই প্রতিষ্ঠানটি, সেই কারখানাটি কিন্তু পুরোপুরি একেবারেই ছাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে যেহেতু বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যখন শীতকাল আসে, যখন সেই সময় কিন্তু বিভিন্ন সময় প্রতি বছরই আমরা দেখি আসলে এই শীতকালের সময় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে। সেই কারণে আসলে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা বলছেন এই সময়টুকুতে আসলে সবাইকে বেশি সাবধান থাকা উচিত, যে কারণে আসলে এখানে বিভিন্ন সময় যেহেতু চট্টগ্রামের শিল্প কারখানা, বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই এই চট্টগ্রামে রয়েছে, সেই কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি ঘটে। এবং আজকে চট্টগ্রামের যে কদমতলী এলাকা রয়েছে, এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা যেহেতু নিচে অবস্থান করছি, আমাদের সামনে যে ভবনটি আছে সেটি 4র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং জানলা দিয়ে আমরা দেখছি এখনো কিন্তু দাউ দাউ করে ভেতর থেকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা অপর পাশ থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন এবং বিপরীত দিক থেকেও আমরা দেখছি উপরে উঠে ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন যাতে আগুনের যে ভয়াবহতা সেটি যাতে আর বাড়তে না পারে এবং পার্শ্ববর্তী যে আসলে রুমগুলো রয়েছে বা যে গোডাউনের পাশে আরও যে অন্য গোডাউনগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেসব জায়গায় যাতে আগুন আর ছড়িয়ে পড়তে না পারে সেই জন্যই আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা এই মুহূর্তে কিন্তু তারা কাজ করছেন এবং যাতে আগুন কোনোভাবেই বাইরে যেতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। তো সেক্ষেত্রে বলা যায় আমরা একটি দিক থেকে আপনাদের দেখাচ্ছিলাম আগুনের লেলিহান শিখা, আমরা একটু দেখাতে চাই বিপরীত দিক থেকে যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন সেখানে কি অবস্থা সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই অপর পাশ থেকে। চট্টগ্রামের কদমতলীতে একটি কম্বল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আগুনের সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ,
চ্যালেঞ্জ থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, আলাদা দিনে করলে জটিলতা তৈরি হবে, তবে এতে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা জানান, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। গণভোট কবে হবে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের অনড় অবস্থান জানান দিয়ে রাজনীতির মাঠ সরগরম রাখে রাজনৈতিক দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনেই হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জিং হলেও একই দিনেই করতে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। এক্ষেত্রে বাজেট কোনো সমস্যা হবে না, তফসিলের পর ইসির চাহিদার ভিত্তিতে দেওয়া হবে বরাদ্দ। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে, আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে দিশে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর হিসেব ভোট তো একদিনই হয় অনেক দেশে, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা। যেটা হবে সেটা ঠিক এখানে পারচেজ কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে এবং এবার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা করবে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিবাদকে রক্ষা করতে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলো। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মত বিনিময়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমের ভেতরের কলুষতা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আর জামাত মনে করে সংবাদের উপস্থাপনা হতে হবে বাংলাদেশের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় 4 মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির এই আয়োজন। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনাও করেন রাজনীতিকরা। আয়োজনে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। 15 বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না, আমাদেরকে তৈরি করবেন না। সেক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, আমাদের দুর্বলতা আছে, ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে, সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে। আলোচনায় গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব। গত 15 বছরে সাংবাদিকতার যে ভূমিকা সেটাকে খুব সরলরৈখিকভাবে ব্যাখ্যা করাটা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের যে ফেসিবাদ চেপে বসেছিল, সেই ফেসিবাদের গড়নে সাংবাদিকতার যেমন একটা একাংশের ভূমিকা আছে, আবার এই ফেসিবাদ থেকে উত্তরণের ক্ষেত্রেও সাংবাদিকতার একাংশের একটা ভূমিকা আছে। মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। কমিটমেন্ট খুব পরিষ্কার, আপনারা দেখেছেন যে আমরা 31 দফা থেকে পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটা তৈরি করতে চাই। সেই জন্যে
আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, তাজনীন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ, সাক্ষী জটিলতায় 13 বছরেও প্রত্যাশিত গতি পায়নি মামলা, চিকিৎসার অভাবে অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে, পুনর্বাসনের দাবি। সংস্কার মানে শুধু সাংবিধানিক পরিবর্তন নয়, আবার অতিরিক্ত সংস্কার করলে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়বে কিনা তাও ভাবতে হবে। সকালে এই পারিবারিক আদালত উদ্বোধন করে আইন উপদেষ্টা আরও বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময় দুর্নীতিমুক্ত সেবা দেবে এই অনলাইন প্ল্যাটফর্ম। আর পরিবেশ উপদেষ্টা বলেন, নারী শিশুদের বিচারিক সহায়তা দিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার লক্ষ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধন হলো সোমবার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কার্যক্রমের উদ্বোধন করেন। আইন মন্ত্রণালয়ের অধীনে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপ ই পারিবারিক আদালত। জনস্বার্থে একে টিকিয়ে রাখতে ভবিষ্যৎ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি। আইন উপদেষ্টা দাবি করেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে ই পারিবারিক আদালত। সব দাপ্তরিক কাজকর্ম ডিজিটালাইজেশনের উপর জোর দেন ডক্টর আসিফ নজরুল। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এছাড়া বিনা খরচে সব পারিবারিক মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রামপুরে 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিন শুনানি হবে সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনেরও। সোমবার এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 2 সেনা কর্মকর্তাকে। এদিকে আবু সাইদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে 27 নভেম্বর। জুলাই অভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার উপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এই 2 দিন হত্যা করা হয় 28 জন ছাত্র জনতাকে। সোমবার এই মামলায় গ্রেপ্তার কর্নেল রেদোয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশিদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। 3টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তেজগাঁও এলাকায়। তার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি, আমরা পর্যালোচনা করছি। এটা ফরমাল চার্জ দাখিলের জন্য আমরা সময় চেয়েছিলাম, 1 মাস সময় পেয়েছি। আশা করছি তার আগেই হয়তো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব। এদিনও সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেপ্তার 2 আসামির আইনজীবীরা। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয় 4 ডিসেম্বর। তারা অন ডিউটিতে ছিল, ওই ডিউটিতে থাকার সময় তাদের বিরুদ্ধে আজকে যে সেকশন 3(2) আইসিটি অ্যাক্টের এলিগেশনটা আসছে এবং অ্যাকর্ডিংলি ফর্মাল চার্জ গঠন হয়েছে নেক্সট লাস্ট ওকেশনে। আজকে আছে ইন অ্যাবসেন্সিয়া, তারা যেহেতু এপিয়ার করে না পত্রিকা বিজ্ঞপ্তির পরও, তখন তাদেরকে পলাতক আসামিদের জন্য ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল একটা প্রসিড করছে। এদিন ট্রাইব্যুনাল 2 এর জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয় 27 নভেম্বর। এছাড়াও চানখারপুলে 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে আরও শক্তি সঞ্চিত হয়েছে কম্পনপ্রবণ এলাকায়। এ অবস্থায় আগাম প্রস্তুতি নেওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নড়েচড়ে বসেছে সরকারও। আজই প্রধান উপদেষ্টার সঙ্গে
উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। রাষ্ট্রের সক্ষমতা নিরূপণ করে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। বছর বছর বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। 2017-তে বাংলাদেশ ও কাছাকাছি এলাকায় 28টি, 2023-এ 41টি এবং 2024-এ 54টি ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ মাত্র 36 ঘন্টার ব্যবধানে 4 বার ভূমিকম্পে বেড়েছে সংখ্যা। সার্বিক পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সরকারও। সোমবার এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে হবে উচ্চ পর্যায়ের বৈঠক। রাষ্ট্রের বর্তমান সক্ষমতা নিরূপণের পাশাপাশি বড় কোনো ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আজকে মিটিং ডেকেছে, আমরা সেই মিটিংয়ে যাচ্ছি। আজকের পরে জানা যাবে রাষ্ট্র কি পর্যায়ে সক্ষমতা অর্জন করেছে এই ধরনের ভূমিকম্প। ইনিশিয়ালি চিন্তা, এখানে সম্মিলিত চিন্তা হবে, ইনিশিয়ালি তো ইন্ডিভিজুয়াল চিন্তা না, আমরা সম্মিলিতভাবে দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হুমায়ুন আখতার মনে করেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আরও শক্তি সঞ্চয় করেছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। এখানে আমাদের পরিমাপ করে দেখেছি 8.2 থেকে 9 শক্তির ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে। তো আমরা দীর্ঘদিন ধরে এই সতর্কবার্তা আমরা বলে আসছি এবং আমরা গত শুক্রবারে সেটাই একটা আভাস পেলাম। যদিও ভূকম্পন কখন কোথায় হবে আগে থেকে নিশ্চিতভাবে তা বলা যায় না, কিন্তু প্রস্তুতি হিসেবে নিজের ঘরকে নিরাপদ রাখা, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং পরিস্থিতি বিবেচনায় রেখে পূর্ব পরিকল্পনা রাখার মতো বিষয়গুলো জীবন রক্ষা করতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ভূমিকম্পর জন্য যে আমরা যেটা আশঙ্কা করছি সেটা যদি আমরা এখনই প্রস্তুতি নিই, এবং এই প্রস্তুতিটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং আমি সবসময় জোর দিয়ে আসছি, সবাইকে বলে আসছি, আমাদের ইমিডিয়েট হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনায় যাওয়া উচিত। এর বাইরেও সচেতনতা তৈরির পাশাপাশি প্রশিক্ষিত জনবল তৈরি করে নিয়মিত মহড়া এবং ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনায় জোর দেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শ্রম আইনে আহত শ্রমিকদের পুনর্বাসন, নিহতদের ক্ষতিপূরণে অর্থ সহায়তা বাড়ানো সহ নানা দাবিতে সোচ্চার শ্রমিক নেতারা। তাজরিন ট্র্যাজেডির 13 বছর উপলক্ষে সকালে রাজধানীর জোরাইন কবরস্থানে সমবেত হয়ে দাবি আদায়, আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেরিয়েছে 13 বছর। এখনও সেই ভয়াল স্মৃতি নিয়ে দিন পার করছেন বেঁচে যাওয়া পোশাক শ্রমিকরা। সোমবার সকালে আশুলিয়া নিশ্চিন্তপুরে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানাতে পরিত্যক্ত ভবনের সামনে জড়ো হন আহতসহ নিহতদের স্বজনরা। ক্ষতিপূরণ দাবি করেন আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এই শ্রমিকের শ্রমে, ঘামে, রক্তে আপনার অর্থনীতির চাকা ঘুরছে, সেই শ্রমিক মরে গেলেও এই রাষ্ট্রের কিছু হয় না। আমরা এই শ্রমিকদের পুনর্বাসন চাই। নিহতদের স্মরণে রাজধানীর জুরাইন কবরস্থানে আসেন শ্রমিক নেতারা। 13 বছরেও এই দুর্ঘটনার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানান শ্রমিক নেতারা। রানা প্লাজা ধসের 13 বছর পূর্তির আগে দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দেন বিলসের নির্বাহী প্রধান। আমরা আশা করব আগামী আপনার এপ্রিলে রানা প্লাজার 13 বছর, তার আগে আমাদের নেতৃবৃন্দ যে কতগুলো দাবি করেছেন, উল্লেখ করেছেন, সেগুলো পূর্ণ হবে এবং সেগুলোর জন্য আমরাও একটা পরিকল্পনা তৈরি করব, যাতে 4 মাস আমরা কিভাবে ধারাবাহিকভাবে এই দাবিগুলো নিয়ে এগিয়ে যেতে পারি। একজন শ্রমিক কর্মক্ষেত্রে নিহত হলে তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ $1,800। 1 বছরের আয়ের চাইতেও মৃত্যুজনিত ক্ষতিপূরণ কম, এর চাইতে উপহাস কি আর হতে পারে? এ সময় আহতদের স্থায়ী পুনর্বাসন ও চিকিৎসার জন্য দাবি জানান তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। খেলা খবর। একই দিনে 2 লিগে জয় জয়কার 2 মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। মেসি ম্যাজিকে MLS কাপ প্লে অফে ফাইনালে উঠল ইন্টার মায়ামি। সিনসিনাটিকে 4-0 ব্যবধানে হারিয়ে হেভিয়ার মেসচেরানোর দল জয়। 19 মিনিটে গোল করে দলকে লিড এনে দেয় লিও। এরপর বাকি 3 গোলও সতীর্থকে সহায়তা করেন ML10, আর তাতে ফাইনালে উঠে মেসির দল। এদিকে 7 বছর আগের চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতি ফেরালেন CR7। রনের বাইসাইকেল কিকে বড় জয় পেল আল নাসর। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে হুয়াও ফিলিক্সের গোলে ম্যাচের 39 মিনিটে 1-0 এগিয়ে যায় আল নাসর। এর 3 মিনিট পর লিড দ্বিগুণ করে রনের দল। 77 মিনিটে সাদিও মানের গোলে 3-1 হয় স্কোর লাইন। ম্যাচের অতিরিক্ত সময় চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে বল জালে জড়ান CR7, আর তাতে 4-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে
রনের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। চ্যালেঞ্জ হলেও একই দিনে করতে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিলের পর এসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ জানালেন অর্থ উপদেষ্টা। জোরে সোরে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিগত সময়ে নিজেরাই ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, অভিযোগ বিএনপির। বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপন চায় জামাত। রাজনৈতিক কলুষতা দূর করার আহ্বান এনসিপির। এবং 1.5 ঘন্টার নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামে কম্বল গোদামের আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 6 ইউনিট। পুড়ে গেছে মালামাল, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।